This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যম আমরা তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি, উর্দিধারী যারা আছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি, কিন্তু বিশ্বাস করুন আজকে ছবি দেখার পর না বলতে ইচ্ছা করছে বাহ বাহ পুলিশ বাহ। এই না হলে উর্দির অপব্যবহার। যে লোকগুলো চাকরি হারিয়েছেন, অনিশ্চিত ভবিষ্যৎ, রাস্তায় নেমে এসেছেন, ডিআই অফিসে গেছেন, তাদের এইভাবে মার। আমরা মার্ক করে দেখাচ্ছি কোনো সভ্য সমাজে এরকম হতে পারে এই ছবি না দেখলে কেউ ভাবতে পারতেন না। আবারও বলছি বাহ পুলিশ বাহ। এই না হলে উর্দির অপব্যবহার। এই ছবি দেখার পর একটা কথা বলতেই হয়, পেটে লাথি আর পিঠে লাঠি। ছবিগুলো দেখুন একবার। এই ছবি আমাদের শহর কলকাতার ছবি। যারা সদ্য চাকরি হারিয়েছেন তারা আজকে ডিআই অফিসে গেছিলেন তাদের বক্তব্য জানাতে। পুলিশের তরফ থেকে ফেলে লাঠি পেটা করা হয়। এর আগে আমাদের সহকর্মী সৌরভ দত্ত যখন একটা খবর কভার করতে গেছিল তখন তার কলার ধরেছে। আজকেও সুজয় দেবব্রত যখন এই ছবিগুলো তুলে ধরছে ডিআই অফিসের ভেতরে, তখন আমাদের ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়। সুজয় দেবব্রতকে বলা হয় ওখান থেকে চলে যেতে। আবারও বলছি পুলিশ দারুণ কাজ করছে। এই না হলে উর্দির অপব্যবহার। ছবিগুলো একবার দেখুন। কলকাতা পুলিশ। আমরা জানি না এই প্রশ্নগুলো দেখার পর এই ছবিগুলো দেখার পর প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের তো একটা ট্রেনিং হয়, তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত একটা ফোর্স, কিভাবে এই ধরনের মব এসে পড়লে তাদেরকে কন্ট্রোল করতে হয় সেটা কি এরা জানে না? এরা কি শেখেনি? না সেখানেও কোনো রকম গাফিলতি রয়ে গেছে? আচ্ছা, এক্ষেত্রে যারা ওখানে ইউনিফর্ম পরে আছেন তারা যোগ্য না অযোগ্য এই প্রশ্ন কি উঠবে না এই ছবি দেখার পর? অরিন্দম বাবু আমাদের সঙ্গে রয়েছেন, অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। অরিন্দম বাবু, এই সেই যোগ্য অযোগ্য উঠবে না এই প্রশ্ন? যারা উর্দিগুলো পরে আছেন তারা উর্দি গায়ে দেওয়ার যোগ্য না অযোগ্য? দেখুন, আজকে দুপুর তখন 1:30টার সময় আমি খেতে বসেছি। আপনাদের এই দৃশ্যগুলো দেখার পরে বিশ্বাস করুন ভাই, আমি না খেতে পারিনি। কেন খেতে পারিনি? যে এই বাহিনীতে আমি চাকরি করেছি, যথেষ্ট সুনামের সাথে আরো অনেক অফিসাররা চাকরি করেছে, অনেক আন্দোলন আমরা প্রতিহত করতে পেরেছি। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সময়ও বোধহয় ব্রিটিশের পুলিশরা এইরকম বর্বরচিত এরকম আক্রমণ কিন্তু করেনি, আমার যেটা মনে হয়েছে। কারণ আন্দোলনটা আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন, 26,000 নিয়ে প্রশ্ন। এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটা প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু আপনি আমাকে বলুন তো এই দৃশ্যটার সাথে এই যে মার্সিলেসলি যে পেটাচ্ছে পুলিশ, এই দৃশ্যটার সাথে মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের যে আন্দোলনটা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, পুলিশের গাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে, আচ্ছা ওইটার সাথে এটা মেলান তো। ওইখানের সাথে আজকে পুলিশের অ্যাকশন, রিঅ্যাকশন, ইনঅ্যাকশন, আর এখানে ক্যালকাটা পুলিশ বিভিন্ন জায়গায় ডিআই অফিসে। আচ্ছা, পুলিশকে যদি কেউ মারে প্রতিহত করে, কিন্তু পরবর্তীকালে আমার তো মনে হচ্ছে যে তারা যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, ওদের চাকরি নেই, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে, সারা রাত একটা 8 মাসের বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছে, দৃশ্যগুলো আপনারা দেখাচ্ছেন। আচ্ছা, তারপরে তো উচিত ছিল তাদেরকে আরো গরমের মধ্যে জল খাওয়ানো, কিন্তু এইভাবে মানুষ মারতে পারে পুলিশ? এরা কি ট্রেনিং নিয়েছে আমি ভাবতে পারছি না। হ্যাঁ, এরা পড়ছে কেন বলুন তো? এটা হচ্ছে উপরওয়ালার সিদ্ধান্ত যে আন্দোলনকে যেভাবেই হোক প্রতিহত করতে হবে। সেটার জন্য যত কি ইউ ডু এক্সিড সামথিং, তার জন্য আমরা আছি, আমরা হাইকোর্ট লড়বো, আমরা সুপ্রিম কোর্ট লড়বো, তোমাদের কোনো চিন্তা নেই। কারণ যদি পুলিশ অন্যায় করে থাকে তাহলে রাজ্য সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, যদি হয় সেরকম হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, নিশ্চয়ই আজকে আন্দোলন যদি রাজ্য সরকার বা পুলিশ করতেই পারে, আজকে তাদের প্রতিহত করতে পারে। এইভাবে যেভাবে নাকি মারধর করছে, কন্টিনিউয়াসলি লাথি মারছে, এটা কিন্তু আমি অ্যাজ এ পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, বহু আন্দোলন আমরা যুক্ত হয়েছি, সিঙ্গুরের আন্দোলনে আমি ছিলাম বেশ কিছুদিন, কিন্তু ভাই এই রকম পুলিশ কিন্তু আমি দেখিনি। অসংখ্য ধন্যবাদ।
অরিন্দমবাবু অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যখন যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন উঠছে তখন এই ছবি দেখার পর প্রশ্ন উঠতে বাধ্য যে এই পুলিশ উর্দি পরার যোগ্য নাকি অযোগ্য। আরেকটা ছবি দেখুন, আজকের ছবি। যারা চাকরি হারিয়েছেন তারা টাকা নিয়ে গেছেন, তারা পুলিশের উদ্দেশ্যে টাকাগুলো দেখাচ্ছেন। কেউ কেউ বললেন এই পুলিশকেই নাকি একটা সময় ভেরিফিকেশনের সময় অনেককে ঘুষ দিতে হয়েছিল, সেই পুলিশের উদ্দেশ্যে এই টাকা। আবারও বলছি, এই পুলিশ যোগ্য নাকি অযোগ্য, এই ছবি দেখার পর প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন এই পুলিশ উর্দি পরার যোগ্যতা হারিয়েছে। শুভজিৎ, এই প্রশ্ন তো উঠবেই, এই প্রসঙ্গগুলো তো আসবেই, কারণ কসবার ডিআই অফিসের সামনে আজ আমরা সকলে যে ছবিটা দেখলাম সেখানে মানবিকতার মুখ পুলিশ দেখাতে পেরেছে ডিআই অফিসার। আচ্ছা, তার সঙ্গে তো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, ডিআই এর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কি বলেছেন? তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। উল্টে যারা চাকরি হারানা তারা পৌঁছে গিয়েছিলেন, তারা শান্তভাবে স্মারকলিপি নিয়ে যেতে গিয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন ডিআই এর সঙ্গে। তাদের কি জুটলো? তাদের মার জুটলো। শুধুমাত্র শহর কলকাতাতেই নয়, দিকে দিকে আজকে বিক্ষোভ হলো এবং আমরা দিকে দেখলাম ধস্তাধস্তি পরিস্থিতি হলো, আর সমস্তটাকে ছাপিয়ে গেল শহর কলকাতার কসবার ডিআই অফিসের সামনে ছবিটা। সেই মুহূর্তের ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন এবং সেই ব্যারিকেডের গেট টপকে ঢুকে যাওয়ার প্রক্রিয়া শুরু। পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো, পুলিশের তরফ থেকে ধাক্কা দিয়ে যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। একের পর এক যারা যোগ্য চাকরিহারা তারা কোনো বাধা মানলেন না, তাদেরকে আটকে রাখা গেল না এবং তারা একে একে ভেতরে প্রবেশ করছেন। তাদের কাছে ডেপুটেশনের কপি রয়েছে, তারা যে ডেপুটেশন জমা দেবেন একটা ভারী কিছু দিয়ে এই যে চেন রয়েছে সেই চেন ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেই চেন ভেঙে তারা আজকে ভেতরে প্রবেশ করবে। আমার সহকর্মী দেবব্রত সেই ছবিটা কাছ থেকে দেখাচ্ছে যে কিভাবে গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আজকে তারা কোনোভাবে কোনো বাধা মানলেন না এবং তাদেরকে আটকানোর যে চেষ্টা, সরাসরি ছবিটা দেখছো যে লোহা ইট দিয়ে তাদের এই যে গেটটা তালাবন্ধ করা হয়েছিল, কসবা ডিআই অফিসের যে গেট, সেই গেট তালাবন্ধ করে রেখেছিল পুলিশ, সেই গেট ভাঙা হচ্ছে এবং পুলিশ কিন্তু কার্যত নীরব দর্শক। তার কারণ পুলিশ কোনোভাবেই এই শিক্ষকদের উপর বল প্রয়োগ করতে চায় না, বল প্রয়োগ করবে না। দেখতে পাচ্ছ যে ভেতর থেকে যারা প্রবেশ করেছেন তারা গেটের তালা তারপর কিন্তু গরমে অসুস্থ হয়ে পড়ছেন, সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে লাঠিচার্জ, সরাসরি সেই লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু বল প্রয়োগ করা হলো। দীর্ঘ সময় তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন, তারপর লাঠিচার্জ করা হলো। দেখতে পাচ্ছ যে লাঠির আঘাতে তিনি কাতর হয়ে বসে পড়েছেন। লাঠিচার্জ করলো কেন? আমরা প্রতিবাদ এখান থেকে সরবই না। পুলিশ যতই আমাদের সঙ্গে লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে দেখুন। আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। বলতে হবে আমাদের সাথে কথা। উনি এতদিন কেন অযোগ্য শিক্ষকদের বেতন দিয়েছেন তার জবাব ওনাকে দিতে হবে। আজকে আমাদের কথা বলবো, ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম TV9 বাংলার তরফ থেকে। তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার, উপর থেকে তো পারমিশন আসছে এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। লাঠিচার্জ হচ্ছে, পুলিশগুলো ওদের ছেলে মেয়ে কাদের কাছে পড়ে আমাদের উপর লাঠিচার্জ করছে। এত লজ্জার কি হতে পারে? ওনারা কি পড়াশোনা করেননি? মনুষ্যত্ববোধ চলে গেছে ওনাদের। আমাদের ন্যায় দাবি, আমরা যোগ্যরা, আমরা বৈধ, আমরা আমাদের চাকরি চাই। সরকার যোগ্যদের লিস্ট দিক আর আমাদের চাকরি ফিরিয়ে দিক। কসবা ডিআই অফিসের তার গেট মেন গেট, সেই মেন গেট বন্ধ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুলিশ বল প্রয়োগ করছে। এবার পুলিশের হাতে লাঠি রয়েছে, মহিলা পুলিশ তাদের হাতে লাঠি রয়েছে।
দেখতে পাচ্ছ পরিস্থিতির কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, কার্যত বলা চলে নিয়ন্ত্রণের বাইরে। আমাদেরকে মেরে দিক, গুলি চালিয়ে দিক আমাদের, আমরা তো শেষ, আমরা তো জীবন্ত লাশ, এক একটা আমরা তো জীবন্ত লাশ, আমাদের উপর দিয়ে গুলি করে চালিয়ে মেরে দিক আমাদেরকে, আমাদের কি আছে? সবই তো শেষ, আমাদের কিছু আছে? ওনারা আমাদের সবাই আমাদের লাশের রাজনীতি করবে, আমাদের লাশের উপর দিয়ে, তার চেয়ে মেরে দিক বরঞ্চ। ওনারা আমাদের লাশ নিয়ে রাজনীতি করতে চাইতো, করুক এই রাজনীতি, এই নোংরা রাজনীতি করুক, সবাই দেখুক, আমার আর কিছু বলার নেই, আমরা তো শেষ হয়ে গেছি। দেখলেন এই এক একটা মন্তব্য, এক একটা ছবি কতটা শিউরে ওঠার মতো নয়, শিউরে দেওয়ার মতো নয়, কিন্তু পুলিশ তাদের গায়ে একটু কাঁটা দিয়েছিল এই ঘটনাগুলো ঘটানোর আগে, তাদের লাঠি চার্জের আগে? আচ্ছা, তারাও তো কোনো শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করেছেন, তারপরও আজকে নির্মম এই ছবি দেখতে হলো, এই নির্মম দিন দেখতে হলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলি এবং তার থেকে জানতে চাইবো যে এখন এই চাকরিহারা যারা বসে রয়েছেন তারা কোন পথে আন্দোলনকে চালিত করতে চাইছেন, কি ভাবনা চিন্তা রয়েছে তাদের মধ্যে, কি বলছেন তারা? দেখো, একদিকে তারা যেমন ডিআই অফিসের সামনে বর্তমানে বসে রয়েছেন, অন্যদিকে বেশ কিছু যারা একেবারে সেখানে আসার কথা ছিল কিন্তু উনি এলেন না, যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন, চিঠি ছিঁড়ে দিলেন। উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল, অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, পরে এক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। উনি কি কোনো যোগাযোগ করেছেন তারপর? মানে এটা তো উনি অফিসে, আমার অফিসে জানিয়েছেন যে আসবেন না, আমার অফিসে জানিয়েছেন যে আজকে আসতে পারছেন না। বলছি আজকে চাকরিহারা শিক্ষক যারা তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠি পেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে, লাথি। ডিআই অফিসে গিয়েছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন, ওদের সঙ্গে বসে একটা
সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু লাঠিচার্জটাকে আপনি সমর্থন করছেন, শিক্ষকদের উপর লাঠিচার্জ? আমি তো প্রথমেই বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। এই যে ওদের আমাদের সঙ্গে বসা অবধি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন? আমি আপনাকে প্রশ্ন করছি। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন। দুটো তো একসঙ্গে হতে পারে না। ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। কিন্তু তাই বলে পুলিশ লাঠি মারবে, লাঠিচার্জ করবে, এটা ঠিক? পুলিশ প্রশাসন কি করেছে পুলিশেরও একটা নিশ্চয় ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছেন, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রভোকেশনের কথা বললেন, রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এ আমার পক্ষে বলা সম্ভব না, এটা আপনারা বেটার বলতে পারবেন। স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে ডিআই অফিসগুলোতে কথা বলতে গেছিল এবং তারপরে ওরা সেখানে তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয় মানে এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে বলছি না, ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরেও বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে, আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দুদিনের সময় দেওয়া হচ্ছে, এসএসসি তালিকা প্রকাশ করুক, না হলে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তারা দেখে নেবে। শনিবার পর্যন্ত সময় বলতে পারেন। উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি ধরছি না। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসিও তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি, তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন। এটা তো জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা আপনি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? ওটা আগেই বেরিয়ে গেছিল। কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নিতে কতক্ষণ? আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি। আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব। লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা ইংরেজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে।
ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। দুদিনের মধ্যে তালিকা প্রকাশ করা কি সম্ভব? আগে দুদিনের মধ্যে কি আদৌ সম্ভব কিসের তালিকা তালিকা? প্রকাশ করা? এগুলো তো এসএসসি বলবে, এগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো টেকনিক্যাল প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। শেষ প্রশ্ন, কালকে সুপ্রিম কোর্ট বলেছে যে আচার্য একটা ফাইলের উপর দীর্ঘদিন ধরে বসে থাকতে পারেন। আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড মানুষ। যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য নতুন একটা পদ্ধতি বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই অনুযায়ী শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতেও চেয়েছিলেন তিনি, কিন্তু সেই বৈঠক ভেস্তে গেছে। রাত্রি 3টে অবধি আমি বসে ওটাকে ড্রাফট করেছিলাম, কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের থেকে বৈঠক ছেড়ে যখন উঠছি তখন শুনতে পেলাম যে পুলিশ কসবায় নৃশংসভাবে লাঠি চালিয়েছে এবং বারাসাতে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে বিরাট বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশ প্রচণ্ড মারধর করেছে। কাদের মারধর করছে? এরা কি ক্রিমিনাল? ক্রিমিনাল তো মমতা দেবী আপনার সঙ্গে আছে, আপনার মন্ত্রিসভায় আজও কেউ বসে আছে যেই ক্রাইম করেছে, তার ব্যাপারে আপনি তো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কোনো কাজ করছেন না। আপনি নিজে একজন ক্রিমিনাল, আপনি ক্রিমিনালদের বাঁচাতে চান, এইটা জেনে রাখুন। আমার সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমি তো রাজি হয়ে গিয়েছিলাম যে আমি যাব, আমার প্রস্তাবটা আমি আপনাদেরকে লিখিত আকারে দিয়ে দেবো। কিন্তু আজকে বেরোনোর পরে যখন দেখলাম যে এই ভদ্র ভাষার কোনো স্থান তৃণমূলের এই সুপ্রিমো যে মেগালোম্যানিয়াক নারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই, এর পুলিশ যখন যে শিক্ষকদের ভাতের থালা আপনি কেড়ে নিয়েছেন, মমতা ব্যানার্জি প্রতিটি কথা বলেন মিথ্যে কথা, হঠাৎ একটু উনি একা সেজে যান, সেজে গিয়ে একটা অভিনয় মুখ করে আমি তো কিছু জানি না। কি জানেন না? উনি মক্ষী রানী এই চুরির, এই দুর্নীতির, উনি জানেন না? উনি তো সব কন্ট্রোল করছেন।